বাংলার এক শান্ত ছোট শহরে বাস করতেন একজন সম্মানিত মুক্তার, জয়রাম মুখোপাধ্যায়। রাগী স্বভাবের মানুষ হলেও তার হৃদয় ছিল অত্যন্ত কোমল। তিনি গরিবদের সাহায্য করতেন এবং অনেক মানুষ তার কাছে উপকৃত হয়েছিল। একদিন মুক্তার জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল এলেন। তারা এসে বললেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন। এই কথা শুনে জয়রামবাবু রেগে যান। আমি নিমন্ত্রণ পাব না কেন? আমি তো ২০ বছর ধরে তাদের মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এটা কি কখনো সম্ভব? উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, আসলে আমরা সে কথা বলিনি। আসলে আমরা জানতে চাইছিলাম যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। জয়রাম মুখোপাধ্যায় একটু নরম হয়ে বললেন, সত্যি কথা বলতে কি, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন ব্যাপার। আসলে সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, কিন্তু না গেলেও তারাও খুব কষ্ট পান। আচ্ছা, তোমরা যাচ্ছ তো? যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া সহজ নয়, কারণ সেখানে ঘোড়ার গাড়িতে যাওয়ার ভালো রাস্তা নেই। গরুর গাড়িতে গেলে যেতে আসতে ৪ দিন সময় লেগে যাবে, আর পালকি জোগাড় করাও কঠিন। আমরা ভাবছিলাম আপনি গেলে রাজবাড়ি থেকে নিশ্চয়ই একটি হাতি আনানো যেতে পারত। সেই হাতিতে চড়ে সবাই আরামে যেতে পারতাম। এই প্রস্তাব শুনে জয়রামবাবু খুশি হন। তিনি বললেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মুক্তার নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধে নাগাদ হাতি এসে যাবে, চিন্তা নেই। নগেন ও কুঞ্জবিহারী তখন তাকে অনেক প্রশংসা করে বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করেন। শেষ পর্যন্ত জয়রামবাবু যাওয়ার কথা দেন এবং বিয়েবাড়িতে গিয়ে কি করবেন তা নিয়ে সবাই আনন্দের সঙ্গে কথা বলতে থাকেন। রবিবার সকালে জয়রামবাবু একজন ভৃত্যকে দিয়ে মহারাজের কাছে হাতি চেয়ে চিঠি পাঠান। হাতি আসবে ভেবে তার বাড়িতে হাতিকে রাখার ও খাওয়ানোর প্রস্তুতিও শুরু হয়। বিকেলে আগের মতোই তার বৈঠকখানায় পাড়ার যুবকেরা তাস ও পাশা খেলতে জড়ো হয়। সেখানে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিলও উপস্থিত ছিলেন। এ সময় ভৃত্য ফিরে এসে জানায়, মহারাজ হাতি বেতে রাজি হননি। তিনি বললেন বিয়ে বাড়িতে গরুর গাড়িতে করে যেতে। এই খবর শুনে জয়রামবাবু খুবই রেগে গেলেন, কারণ তিনি কষ্ট করে নিজের পরিশ্রমে শহরে প্রতিষ্ঠা পেয়েছিলেন এবং তার স্বভাব ছিল একটু রাগী। তাই অন্যরা গুরুর গাড়িতে যাওয়ার কথা বললেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে হাতিতে চড়তে না পারলে তিনি বিয়েবাড়িতে যাবেন না। মুক্তার জয়রাম মুখোপাধ্যায় বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে ২০০০ টাকা দিয়ে একটি মাদি হাতি কিনে নিলেন। হাতিটিকে ঘরে আনার সময় যথাযথ আচার পালন করে তাকে বরণ করা হয় এবং তার নাম রাখা হয় আদরিণী। পরে জয়রামবাবু সেই হাতিটি চড়ে পীরগঞ্জে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যান। ফেরার পথে তিনি মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে যান। তার উদ্দেশ্য ছিল যে তিনি নিজে হাতি কিনেছেন তা জানানো এবং মহারাজের হাতি না দেওয়ার কারণে যে কষ্ট পেয়েছিলেন তা কিছুটা দূর করা। এতে জয়রামবাবু মনের তৃপ্তি অনুভব করেন। এইভাবে দেখতে দেখতে ৫টা বছর কেটে গেল। এখন আদালতে ইংরেজি জানা শিক্ষিত মুক্তারের সংখ্যা বাড়তে থাকে। ফলে জয়রাম মুখোপাধ্যায়ের কাজ কমে যায়। তার আয়ও অর্ধেক হয়ে পড়েছে। অবসর নিতে চাইলেও তিনি তা পারেন না, কারণ তার ৩ ছেলের মধ্যে প্রথম ২ জন অকর্মণ্য আর ছোট ছেলে তখনও পড়াশোনা করছে। ইংরেজি ভালো না জানার কারণে মামলা পরিচালনাতেও তাকে অনেক সময় সমস্যায় পড়তে হয়, তাই জুনিয়রের সাহায্য নিতে হয়। এই অবস্থায় একবার তিনি একটি খুনের মামলায় আসামির পক্ষে সওয়াল করেন এবং তাকে মুক্ত করতেও সক্ষম হন। ইংরেজ বিচারক তার দক্ষতায় খুবই মুগ্ধ হন এবং পেশকারের কাছে তার পরিচয় জানতে চান। বিচারকের প্রশংসা শুনে জয়রামবাবু খুব আনন্দিত হন। তিনি এই ঘটনাকে নিজের জীবনের বড় প্রাপ্তি মনে করেন। বিচারককে সেলাম জানিয়ে স্থায়ীভাবে এজলাস থেকে বিদায় নেন
ধীরে ধীরে জয়রামবাবু আর্থিক কষ্টে পড়তে থাকেন। খরচ কমাতে না পারায় সঞ্চয়ের টাকা ব্যবহার করতে হয়। অনেকেই তাকে হাতি বিক্রি করার পরামর্শ দেন, কিন্তু তিনি সেটা সহজে মানতে পারেন না। পরে তিনি হাতিটিকে ভাড়া দেওয়ার কথা ভাবেন এবং বিজ্ঞাপনও দেন। তবে তাতে বিশেষ আয় হয় না। এদিকে সংসারের চিন্তা বাড়তে থাকে। বড় নাতি অসুস্থ, 2 পুত্রবধূ অন্তঃসত্ত্বা আর নাঠনি কল্যাণীর বিয়ের বয়স হয়েছে। কল্যাণীর বিয়ে ঠিক হলেও প্রায় 2,500 টাকার প্রয়োজন হয়। ভবিষ্যতে আরও নাতনিদের বিয়ের চিন্তাও থাকে। এইসব দুশ্চিন্তায় তার শরীর দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা আবারও আদরিকে বিক্রি করার কথা বলেন। শেষ পর্যন্ত অসহায় হয়ে জয়রামবাবু রাজি হন। বামনহাটের মেলায় হাতিটিকে নিয়ে যাওয়ার আগে তিনি নিজের হাতে আদরিনীকে রসগোল্লা খাওয়ান এবং মেলা দেখে আসতে বলেন। আসলে তিনি মনে মনে তাকে বিদায় জানাতে পারেন না। এতে তার মনে গভীর শূন্যতা তৈরি হয়। 10ই জ্যৈষ্ঠ কল্যাণীর বিয়ের দিন ঠিক হয়। এদিকে আদরিনী মেলায় বিক্রি না হয়ে আবার বাড়িতে ফিরে আসে। তাকে দেখে বাড়ির লোকেরা প্রথমে খুশি হয়। কিছু সময় পর এই চিন্তা বদলে যায় কল্যাণীর বিয়ের খরচের চিন্তায়। কিছুদিন পরে আদরিকে বিক্রি করার জন্য রসুলগঞ্জের মেলায় পাঠানো হলো। এবার বিদায়ের সময় জয়রামবাবু তার কাছে যাননি। আদরিনী যাওয়ার সময় কল্যাণী এসে বলল, দাদামশাই, আদর যাবার সময় কাঁদছিল। যাবার সময় তার চোখ দিয়ে টপ করে জল পড়তে লাগল। জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে না মা? তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব তোকে কি ভুলতে পারব? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা। রসুলগঞ্জের মেলায় যাওয়ার পরের দিন বিকেলে এক কৃষক জয়রাম মুখোপাধ্যায়ের কাছে একটি চিঠি এনে দেয়। চিঠিটি তার মধ্যম পুত্র লিখেছিল। সেখানে জানানো হয়, বাড়ি থেকে প্রায় 7 ক্রোশ দূরে গিয়ে আদরি খুব অসুস্থ হয়ে পড়েছে। মাহুদ অনেক চেষ্টা করলেও তার অবস্থা ভালো হয়নি এবং সে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গেছে। তাই আদরণীর দেহ সমাধিস্থ করার জন্য জমির ব্যবস্থা করতে জয়রামবাবুকে দ্রুত সেখানে আসতে বলা হয়। চিঠি পেয়ে জয়রামবাবু খুবই উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছান। কিন্তু ততক্ষণে আদরণীর মৃত্যু হয়ে গেছে। তখন তিনি তার কাছে গিয়ে খুব কাঁদতে থাকেন। অভিমান করে চলে গেলি? মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি? সব আমার দোষ, আমার জন্যই এটা হল। এর প্রায় 2 মাস পরে জয়রাম মুখোপাধ্যায়ও মৃত্যুবরণ করেন। ভালোবাসা শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীর মধ্যেও থাকে। আর কখনো কখনো একটি প্রাণীই হয়ে ওঠে মানুষের সবচেয়ে কাছের সঙ্গী।